সুপ্রভাত আমার সকল দর্শকবৃন্দকে, সাথে স্বাগতম আমার আজকের ভ্লগে। নতুন সকালের প্রথম আলো যেন জীবনে নতুন আশার বার্তা নিয়ে আসে। পাখির ডাক, নরম রোদ আর শান্ত পরিবেশে শুরু হচ্ছে আমার আজকের দিন। যদিও এমন শুরুটা করার জন্য আমায় কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে গ্রাম্য পরিবেশে যেতে হয়েছে। হ্যাঁ, আজ আমি যাচ্ছি হাওড়া জেলার ডোমজুর থানার অন্তর্গত উত্তর ঝাঁপড়দহের চক কদমতলা গ্রামে, যেখানে শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে গড়ে উঠেছে হাওড়ার প্রথম আদ্যাপীঠ মন্দির। দক্ষিণেশ্বরে গিয়ে আমরা সকলেই আদ্যাপীঠ মন্দির দর্শন করতে যাই, তবে আমি বলবো ওখানে যাওয়ার সাথে সাথে অন্তত একবার এখানেও ঘুরে যান। দেখবেন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মন্দিরটিও আপনাদের ভালো লাগবে। এই মুহূর্তে আমি চলেছি পিপলি, গায়েসপুর, ভাস্কুর, দফরপুরের উপর দিয়ে। তাই যদি এখান থেকে কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রাস্তাটি ধরে আমি বেশ কয়েকবারই ডোমজুর গিয়েছি। সত্যি বলতে কি, এই রাস্তাটি আমার বেশ ভালো লাগে। এবার আমি ধরবো ডান দিকের রাস্তাটি, কারণ এই রাস্তাতে যানজট খুবই কম। গুগল ম্যাপ অনুযায়ী এই রাস্তাটির নাম গাঙ্গুলিপাড়া লেন অথবা নোনাকুণ্ডু রোড। আমি চাইলে বাম দিকের রাস্তাটিও ধরতে পারতাম। সেই ক্ষেত্রে আমি ডোমজুর থানার কাছে বেরিয়ে আমতা মুন্সিরহাট রোড ধরেও এই মন্দিরে যেতে পারতাম, কিন্তু আমি এই রাস্তাটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব বলেও এই রাস্তাটিকে বেছে নিয়েছিলাম। আর এই রাস্তায় সাইকেল চালাতেও আমার বেশ লেগেছে। এখন আমি মন্দিরের খুব কাছাকাছি পৌঁছে গেছি, তাই চলুন আগে মন্দিরে প্রবেশ করি, তারপর সবটা আপনাদের জানিয়ে দিচ্ছি, যাতে এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন তা খুব সহজেই আপনারা বুঝতে পারেন। মন্দিরে প্রবেশ করার দুটি গেট আমার চোখে ধরা পড়েছে। প্রথম গেটটি সব দিনের জন্য খোলা থাকলেও দ্বিতীয় গেটটি বিশেষ কিছু দিনের জন্যই খোলা হয়। আসার সময় এই রাস্তা ধরেই আমি এসেছি। তোরণের মতো দেখতে প্রথম গেটটির উপরেই লেখা আছে এই মন্দিরের নাম। আর এই গেটটি সকাল 6টা থেকেই খোলা থাকে। আসুন এবার মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সাথে সাথেই বাম দিকে স্বর্গীয় দ্বারিকানাথ চন্দ্রের একটি স্মৃতিফলক আপনাদের নজরে পড়বে। উনি মন্দিরসহ প্রায় 34 বিঘা জমি এই সংঘকে দান করেন। দ্বারিকানাথবাবুর মূর্তিকে বাম দিকে ফেলে সামনে এগোলেই দেবাদিদেব মহাদেব ও নন্দী মহারাজের একটি ছোট্ট সুন্দর মন্দির আপনাদের চোখে পড়বে, যেটি মূল মন্দিরের সামনেই অবস্থিত। আসুন দেবাদিদেব মহাদেব ও নন্দী মহারাজকে ভালো করে দর্শন করে নিই। দেবাদিদেব মহাদেবকে দর্শন করে এবার আমি মূল মন্দিরে প্রবেশ করব। আসুন আমার সাথে আপনারাও মূল মন্দিরের ভিতরে অবস্থিত মাকে দর্শন করে নেবেন। মূল মন্দিরে প্রবেশ করলেই একটি সুবৃহৎ উপাসনা গৃহ আপনাদের নজরে পড়বে। মন্দিরটির ভিতরে আলাদা করে কোনো গর্ভগৃহ নেই, তাই উপাসনা গৃহে ঢোকার সাথে সাথেই আপনারা মাকে দর্শন করতে পারবেন। এই উপাসনা গৃহে ঢোকা মাত্রই আমি এক আলাদা শান্তি অনুভব করলাম। এখানে মাঝে শ্রীরামকৃষ্ণ, তার উপরে মা ও মায়ের মূর্তির ঠিক উপরে রাধাকৃষ্ণের একটি ছোট্ট মূর্তি আপনাদের নজরে পড়বে। এছাড়াও শ্রীরামকৃষ্ণদেবের ডান দিকে আছেন স্বামীজি ও অন্নদা ঠাকুরের একটি করে মূর্তি, আর বাম দিকে আছেন সারদা মা ও সুশীলা মায়ের একটি করে মূর্তি। চলুন এবার বাইরের চারপাশটা ঘুরে দেখি আর উপভোগ করি চারপাশের পরিবেশটাকে। তো এই মন্দিরে আসার সহজতম পথ হচ্ছে রেলপথ। হাওড়া থেকে হাওড়া আমতা লোকাল ধরে আপনাদের নামতে হবে ডোমজুর স্টেশনে, আর সেখান থেকে মিনিট 20 হাঁটলেই আপনারা
এই মন্দিরে কম খরচে চলে আসতে পারবেন। চাইলে আপনারা টোটোও ধরতে পারেন। তার জন্য আপনাদের ডোমজুর রোডে নামলেই সুবিধা হবে। এবং আমি যে রাস্তায় এই মন্দিরে এসেছি সেই রাস্তা দিয়েই আপনাদের টোটো আসবে। তার জন্য খরচটা একটু বেশি পড়বে। তবে ভাগ্য ভালো হলে আপনারা ডোমজুর স্টেশন থেকেই টোটো পেয়ে যেতে পারেন। এছাড়াও হাওড়া থেকে ডোমজুরগামী বাস ধরে ডোমজুরে নেমে সেখান থেকে টোটো ধরেও আপনারা এই আশ্রমে আসতে পারেন বা এই মন্দিরে আসতে পারেন। শুধু টোটোওয়ালাকে বলবেন চক কদমতলার আশ্রম যাব। আসলে এই মন্দিরটি প্রথমে আশ্রমের নামেই পরিচিত ছিল, পরে এটিকে মন্দিরে রূপান্তরিত করা হয়েছে। প্রকৃতি শুধুমাত্র সুন্দরী নয়, আমাদের জীবনের ভিত্তিও বটে। গাছ আমাদের অক্সিজেন দেয়, জল জীবন বাঁচায়, আর মাটি দেয় খাদ্য। তাই প্রকৃতিকে ভালোবাসা এবং রক্ষা করা আমাদের দায়িত্ব। এমনই দৃঢ় সংকল্প নিয়ে এই আশ্রম বা মন্দির স্থাপন করেছিলেন স্বর্গীয় দ্বারিকানাথ বাবু। চলুন এবার মন্দিরের চারপাশটা ঘুরে দেখি। এই 34 বিঘা জমিতে মন্দির ছাড়াও আছে একটি বৃহৎ পুকুর ও চাষের জমি, সাথে তৈরি হচ্ছে ওল্ড এজ হোম ও একটি হসপিটাল, এবং সাথে মহারাজদের থাকার জায়গা। যদিও এই সবকটারই নির্মাণ কাজ চলছে বর্তমানে। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি মন্দিরের পাশেই অবস্থিত মায়ের পুকুর নামে খ্যাত এই সুবৃহৎ পুকুরটির সামনে। দেখতেই পাচ্ছেন এই পুকুরটি ঠিক কত বিঘা জমি জুড়ে নির্মাণ করা হয়েছে। পুকুরটির দুই পাশে দুটি সুন্দর বাঁধানো ঘাট আছে। চলুন এবার বাকি চারপাশটাও একটু ঘুরে দেখে নিই। মন্দিরের এই পিছন দিকেই নির্মাণ হচ্ছে ওল্ড এজ হোম ও মহারাজদের থাকার জায়গাটি। অপূর্ব শান্তময় জায়গায় অবস্থিত এই মন্দিরটি, তাই এখানে যে কারোরই খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে কত চাষ হচ্ছে, এই সবটাই মন্দিরের জায়গা। চলুন এবার সামনের দিকে যে হসপিটালটি নির্মাণ কাজ চলছে সেই দিকটা একটু ঘুরে আসি। সত্যি বলতে এই প্রকৃতির মাঝে কতক্ষণ সময় কাটিয়েছি তা আমি নিজেও জানি না। আর আমার দৃঢ় বিশ্বাস আপনাদেরও এই জায়গাটি ভীষণই সুন্দর লাগবে। সামনের বাম দিকের ঘরেতেই থাকেন এখানকার পুরোহিত মশাই, আর সোজা গেটটি বিশেষ কিছু দিনে খোলা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এটাই সেই নির্মীয়মান হসপিটাল যেটির নির্মাণ কার্য সবে শুরু হয়েছে। তবে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের আগমনে ও মায়ের আশীর্বাদে আগামী কয়েক বছরের মধ্যেই এই জায়গাটির আমূল পরিবর্তন ঘটবে। বেশ অনেকটাই সময় কাটালাম এখানে, এবার বাড়ি ফেরার পালা। তবে তার আগে এখানকার ঠাকুরমশাইয়ের সাথে কিছু কথোপকথন আপনাদের শোনাবো। নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে জ্যোতি প্রসাদ ব্যানার্জি। আর এই মন্দিরের সাথে আপনি কিভাবে যুক্ত আছেন? এই মন্দিরের সঙ্গে যুক্ত আমি একটা অদ্ভুত ঘটনা। আমার স্ত্রী মারা গেছে তো 23 সালের ফেব্রুয়ারি মাসে। তারপর আমি মারা যাওয়ার পর জুন মাসেইতেই আমি রাত্রিবেলা মায়ের স্বপ্নাদেশ পাই যে তুমি সংসার ছেড়ে আমার কাছে চলে এসো। তা আমি তখন ওই ভাবনা পাওয়ার পর পরের দিন আমি ওই ইয়েতে গিয়েছিলাম, ওই কী বলে ওটা হচ্ছে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ সঙ্গে গেছিলাম। সেখানে গিয়ে ওদের মুরাল সেক্রেটারি মুরাল ভাই, বিবেক ভাইকে জানাই আমার বক্তব্য। ওরা আমাকে আনন্দ করে সাদর সম্ভাষণ করে বললে, আপনি বয়স্ক মানুষ, দীক্ষিত মানুষ, আপনি এক কাজ করুন, আমাদের আদ্যাপীঠের ব্রাঞ্চ হয়েছে ডোমজুড়ে, সেখানে আপনি মূল পুরোহিত হিসেবে যাবেন। তো ওখানে প্রদ্যুৎ দত্ত আর বিবেক ভাই ওরা আমাকে এখানে নিয়ে এসে এখানে স্থাপন করলেন। ওনাদেরই নির্দেশ অনুযায়ী, সংঘের যা কিছু নির্দেশ অনুযায়ী এই মন্দিরটা চলে। এই মন্দিরটা হচ্ছে সংঘের মন্দির। এটা দিয়েছিলেন আমাদের দ্বারিকানাথ চন্দ্র। 21 সালে মারা গেছেন তিনি, তারপর দিয়ে গেছিলেন। তা এইটা এই জমিটা 34 বিঘা জমি সব দিয়ে গেলেন। তা ওইটা রেজিস্ট্রি হয়,
এবং ওইটাই সংঘের নামই এখন রামকৃষ্ণ সংঘ নেই, আগে ছিল রামকৃষ্ণ সংঘ, এখন হয়েছে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ উত্তর ঝাপড়দা চক্রদন্তনা ব্রাঞ্চ। আর যদি একটু দ্বারিকানাথ চন্দ্রের ব্যাপারে রামকৃষ্ণ মিশনের দীক্ষিত মানুষ, উনি মন্দিরটা স্থাপন উনিই করেছিলেন। বলছি, ওনার পরিবারের লোকজন কি আসেন এখানে? হ্যাঁ আসেন, ওনার ছেলে বউ সব আসেন। আর মন্দিরে নিত্যদিনের পুজো সম্পর্কে যদি একটু বলেন। নিত্যদিনের পুজো তো আমিই করি। নিত্যদিনের পুজো সকালবেলা এই 10টার সময় একটা পুজো হয় মায়, সেটা ওই রামকৃষ্ণ আশ্রমের যিনি ইয়ে ছিলেন, মহারাজ ছিলেন দেবেন্দ্রনাথ দেবেন্দ্রবাবু, তিনি এই প্রথম পুজোটা করেন, তারপর উনি চলে যান। তারপর আমি মায়ের ভোগ রান্না করে, মায়ের ভোগ আরতি করে 11:30 12টার মধ্যে কমপ্লিট করে দিই। আচ্ছা, তারপর আবার বিকালবেলা সন্ধ্যেবেলা আমি আরতি করবো, সন্ধ্যে আরতি করে এই 7:30 8টায় বন্ধ করে দেবো। তার মানে দিনে দুবার নিত্য পুজো হয়। হ্যাঁ, আর প্রসাদ পাওয়ার জন্য প্রসাদ পাওয়ার জন্য আগে আমাদের ছিল করতাম, কিন্তু আমার তো জায়গা কম বলে, আমি তো একা, আমার তো হেল্পিং হ্যান্ড কেউ নেই, যার জন্য আমি প্রসাদ ওই যারা যারা আসে তারা একটু ফোন করে আসে, আব্বা মহারাজ যে আসেন তারা আসেন, যেদিন আসেন তারা আমাকে বলে আসেন, সুতরাং তাদের ভোগ, আমি মায়ের ভোগ হয় সেই ভোগই তারা প্রসাদ খান। আর যারা ফোন করে আমাকে আসে তারা 80 টাকা করে পার হেড দেন, এবং আমাকে ফোন করে এলেই আমি তাদের রান্না করবো, মায়ের ভোগ হবে, আরতি হবে, দেখবে, খাবে, চলে যাবে। আচ্ছা আচ্ছা, মায়ের ভোগের মধ্যে মানে কিরম কি পদ? মায়ের ভোগ সব রকমের 5 রকম ডাল ভাজা তরকারি, হবে, এবং পায়েস চাটনি সবই হবে। আচ্ছা 5-6 রকমের আইটেম হয়। ভোগ প্রসাদ পাওয়ার জন্য আপনাকে যে ফোন করে আসবে, আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন। 9007987587। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেদিন আমি এই মন্দিরে গিয়েছিলাম সেদিন আমার গলার অবস্থা ভীষণই খারাপ ছিল, তাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে একটু মানিয়ে নেবেন। তো এই সেই রাস্তা ডোমজু স্টেশনে নেবে, যেটা দিয়ে আপনারা খুব সহজেই এবং কম খরচেই এই মন্দিরে আসতে পারবেন। আমি এই পুরো রাস্তাটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া আমতা রেল লাইনটি। এটাই সেই হাওড়া আমতা রেল লাইন, যেটা নিচে দিয়েই এই রাস্তাটা এসেছে। আর এই দিকে গেলেই আপনারা ডোমজু স্টেশনে পৌঁছে যাবেন। মানে এটা দিয়েই আপনাদেরকে ডোমজু স্টেশন থেকে নেমে আসতে হবে। যারা ডোমজুর ইস্কনে ঘুরতে আসছেন তারা এই কাঠের পোলের রাস্তাটি ধরেও এই মন্দিরে ঘুরে যেতে পারেন। আর যারা গুগল ম্যাপ ধরে আসবেন তাদের জন্য
ডোমজুর ডিভিন মার্সি স্কুলটিও একটি আদর্শ ল্যান্ডমার্ক হতে পারে। তো এই রাস্তা ধরে আর কিছুটা আগালেই ডোমজুর স্টেশন। তাই এখনও পর্যন্ত যারা এই মন্দিরে ঘুরে যেতে পারেননি তারা তাড়াতাড়ি চলে আসুন। আর আমার দৃঢ় বিশ্বাস এখানকার প্রাকৃতিক সৌন্দর্যময় এই মন্দিরটি আপনাদের খুবই ভালো লাগবে। এটাই হচ্ছে ডোমজুর স্টেশন। আর এখান থেকে বেরিয়ে ডান দিকে রাস্তাটি ধরলেই আপনারা এই মন্দিরে পৌঁছতে পারবেন। তো এখানেই করছি ভিডিওটি শেষ। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামী ভিডিওতে।